বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ট্রেনে, বাসে, স্টেশনে এবং রাস্তায় অনেক মুচি দেখেছেন যারা মানুষের জুতা চকচকে কাজ করে। কিন্তু আজ আমি নিউ ইয়র্ক সিটির একজন মুচির কথা বলবো যার কাছে একটি জাদুকরী সেলাই মেশিন ছিল। সেই মেশিন দিয়ে জুতা সেলাই করে নিজেও পরতেন। সে যদি সেই জুতার মালিক হয়ে যায় তাহলে ভিডিও শুরু করার আগে আপনি ভিডিওটি এখনো ভালো না লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এই গল্পের শুরুতে আমরা দেখি কাম পাগার নামে এক মুচি যার নিউ ইয়র্কের রাস্তায় জুতার ঝকঝকে দোকান আছে। প্রকৃতপক্ষে তিনি একজন পারিবারিক মুচি, তাই তিনি জুতা পালিশে দক্ষতা অর্জন করেছেন। তিনি এখনো বিয়ে করেননি এবং অবসর সময়ে তিনি তার দোকান চালান। দোকান থেকে বের হচ্ছে, মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। এদিকে একদিন পাশের দোকানের মালিক একজন নায়েক। তিনি কাম্পগারকে একটি মেয়ে খুঁজতে এবং তাকে বিয়ে করতে বলেন, কারণ কাম্পগারের বয়স দিন দিন বাড়ছিল। কাম্পাগার বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কোন বাবা তার মেয়েকে মুচির সাথে বিয়ে দেবে? সেজন্য তিনি নায়েককে বিষয়টি পিছিয়ে দিতে বলবেন। সে একাই ভালো। একই সন্ধ্যায় বাড়িতে পৌঁছে তার মা একই কথা পুনরাবৃত্তি করে যে তার জুলিয়াকে বিয়ে করা উচিত, যা কম্পাগার বলে, কিন্তু মা জুলিয়া 10 বছর আগে বিয়ে করেছেন এবং তার 3টি সন্তানও রয়েছে। পরের দিন, যখন কম্পাগার তার দোকানে জুতা চকচক করছে, তখন শহরের সবচেয়ে বিপজ্জনক গুন্ডা তার জুতা মেরামত করতে তার কাছে আসে। এদিকে জুতার উপর দিয়ে হাত নাড়তে নাড়তে কম্পাগারের চোখ যায় সেই গুন্ডার কবজির দিকে যেটাতে একটা দামি ঘড়ি জড়ানো ছিল। কম্পাগার তাকে জিজ্ঞেস করে সেই ঘড়ির দাম কত। যে গুন্ডা বলে, এটা তোমার সামর্থ্যের বাইরে, আর যাই হোক আমার বাড়িতে এমন ঘড়ির সংগ্রহ আছে। ঠিক আছে। জীর্ণ জুতো মেরামত করার পরে গুন্ডা ক্যাম্পে চলে গেল। মেরামত করার জন্য একটি জুতা দেয়। এখন দর্জি জুতা সেলাই করার সময় হঠাৎ তার সেলাই মেশিনটি ভেঙে যায়। তিনি মেকানিককে ফোন করে মেশিনটি মেরামতের জন্য বলেন, কিন্তু মিস্ত্রি খুব ব্যস্ত তাই আজ কাজে আসতে পারেননি। কম্পাগারের দাদাও একজন প্রপিতামহ ছিলেন, তাই তার কাছে সেলাই করার জন্য একটি খুব পুরানো মেশিন ছিল। সে বেসমেন্টে গিয়ে একই মেশিন দিয়ে গুন্ডার জুতো সেলাই করে ঠিক করে দেয়। সন্ধেবেলা তিনি অধীর আগ্রহে গুন্ডা আসার অপেক্ষায় ছিলেন, কিন্তু আসতে তার অনেক সময় লেগেছিল। এদিকে কাম্পকারের চোখ যায় 10:30টা জুতার সাইজের দিকে এবং সেও একই সাইজের জুতা পরেছিল। সেজন্য তিনি সেই জুতা পরতেন নিছক তামাশা হিসেবে। যখন সে আয়নায় তাকালো, তার রাগ 464 হয়ে গেল, কারণ সে জুতা পরার সাথে সাথে তাকে সেই গুন্ডাটির মতো দেখতে শুরু করে। সে অবিলম্বে জুতো খুলে তার আসল অবস্থায় ফিরে আসে। সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার দোকান বন্ধ করে আবার সেই জুতা পরে এবং গতবারের মতো এবারও সে সেই গুন্ডা রূপে আসে। তিনি আরও অনেক জুতা চেষ্টা করেন, কিন্তু এতে কোন পার্শ্ব ত্রুটি দেখা যায় না, যার কারণে সে বুঝতে পারে যে সেই জুতা বা সেলাই মেশিনে অবশ্যই কিছু ভুল আছে। কাম্পোগা সেই সেলাই মেশিনে এক এক করে আরও অনেক জুতা সেলাই করে এবং পরার পর সে জুতার মালিকে রূপান্তরিত হয়। তাকে এই কাজটি করতে বলা হয়। এটা করতে অনেক মজা ছিল। এই সময়ে তিনি একজন মহিলার জুতো সেলাই করেন, এটি পরেন এবং সেই মহিলাতে রূপান্তরিত হন। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ তার স্তনগুলো বড় হয়ে গেছে এবং তাদের ভেতরের জিনিসপত্রও নেই। পরে যখন সে অন্য জুতা সেলাই করে এবং পরে, তখন সে একজন বিপজ্জনক বৃদ্ধে পরিণত হয়। তাকে দেখে কম্পাগার কান্নায় ফেটে পড়ে তার হাতে। সে আবার ছদ্মবেশ পরিবর্তন করে তার কাছের নায়কের দোকানে গেলে দোকানের মালিক তাকে চিনতে পারেননি। এরপর সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে ব্যাগে 3 থেকে 4 জোড়া জুতা নিয়ে বড় বড় দামি রেস্টুরেন্টে যায় এবং খাওয়া শেষে বিল পরিশোধের জায়গায় জুতা পরিবর্তন করে সেখান থেকে চলে যায়। এদিকে পথে এক ধনী লোকের সাথে তার দেখা হয়। চকচকে গাড়ির লোকটার দিকে তাকায়। সে নিজেকে গুন্ডা হিসাবে ছদ্মবেশ ধারণ করে এবং লোকটিকে তাড়া করে, তাকে হুমকি দেয় এবং তার প্যারাগন জুতা ছিনিয়ে নেয়। পরে একই জুতা পরে সে ধনী ব্যক্তির গাড়ি চুরি করে এবং তা নিয়ে শহরে ঘুরতে থাকে। এখন মজা করার পর সে তার বাড়িতে পৌঁছায়, যেখানে তার মা অসুস্থ হয়ে পড়ে। এখানে খুব খারাপ লেগেছিল। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি যদি আবার জীবনে বাঁচার সুযোগ পাও, তুমি কি হতে চাও? যেটিতে তার মা বলেছেন যে তার একটি ইচ্ছা এবং তা হলো তার বাবার সাথে ডিনার করা, যা তার বাবা মারা যাওয়ার কারণে আর সম্ভব নয়। ঠিক আছে। পরের দিন খুব উত্তেজিত মাকে তার দোকানে নিয়ে এসে তার স্বামীর জুতোয় সেলাই করে ঝুলিয়ে দেয়। সন্ধ্যায় শ্রমিক জুতা সেলাই করে এবং সেগুলি পরে বাইরে যায়। ওই মেয়েটির বয়ফ্রেন্ড দেখতে খুবই সুদর্শন ছিল। এই কারণেই একটি মেয়ে ক্লাবে আসে এবং কম্পাগারের সাথে ফ্লার্ট করা শুরু করে। মেয়েটি তাকে দিতে প্রস্তুত ছিল, কিন্তু আমাদের সাহায্যকারী তাকে হোটেলের পরিবর্তে তার মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছিল, যার কারণে ওই মেয়েটি বিপাকে পড়েছে। সে তাকে তার নিতম্বে লাথি মেরে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। একই ছদ্মবেশে পুলিশ রাগান্বিত মেয়েটির বাড়িতে পৌঁছায়, যেখানে সে রেগে যায়। মেয়েটি বাথরুমে নগ্ন হয়ে গোসল করছিল। কম্পাগারও মুখ তুলে তার দিকে এগিয়ে আসে এবং তাকে চুমু দেয়। ওদিকে যখন সে পায়জামা খুলে ফেলছে, তখন তার মনে পড়ে, যদি ভুলবশত তার জুতো খুলে যায় তাহলে সেই মেয়েটি
মেয়েটি তার পুরো সত্য জানতে পারবে। তাই সেখান থেকে কম্পের হয়ে যায় 9211। এরপরে কম্পাগার তার দোকানে পৌঁছায়, যেখানে সে তার মৃত বাবার পুরানো জুতো সেলাই করে তার বাবার মতো হয়ে যায়। এখন সে একই অবস্থায় বাড়িতে পৌঁছায়, যেখানে তার স্বামীকে আবার জীবিত দেখে তার মা তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এখনো তিনি তার স্বামীকে দেখে খুব খুশি হন এবং তারপর তারা দুজনেই একটি মোমবাতি লাইট ডিনার করেন এবং প্রেম সম্পর্কে অনেক কথা বলেন। পরের দিন সকালে যখন কম্পোগার তার মায়ের ঘরে তাকে জাগানোর জন্য পৌঁছায়, তার মা চলে গেছে, অর্থাৎ সে মারা গেছে। এই রূঢ় পৃথিবীতে তার মা ছাড়া কম্পোগার আর কেউ ছিল না। এই কারণে সে খুবই দুঃখিত এবং তার মায়ের শেষকৃত্যও করে। কয়েকদিন পর সে যখন আবার দোকান খুলছিল, তখন সেই গুন্ডা তার কাছে এসে তাকে হুমকি দিয়ে বলে যে সে গত কয়েকদিন ধরে তার দোকানে ঘোরাঘুরি করছে, কিন্তু আজ পর্যন্ত তার জুতা পায়নি কেন? এতদিন দোকান বন্ধ ছিল। কাঁপতে কাঁপতে সে তাকে বলে যে তার মা মারা গেছেন এবং সে কারণেই দোকানটি বন্ধ ছিল। একই সাথে তিনি তাকে সেই রসিদ দিতে বলেন, যাতে গুন্ডা বলে যে তার কাছে আছে কোন রসিদ নেই এবং কালকের মধ্যে যদি সে তার জুতা খুঁজে না পায়, সে তাকে তার মায়ের কাছে পাঠিয়ে দেবে। এই বলে গুন্ডা সেখান থেকে চলে যেতে লাগলো এবং তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইল। সেজন্য সে জুতা দিয়ে ব্যাগ ভর্তি করে গুন্ডাকে তাড়া করে এবং জুতো পাল্টে তার উপর নজর রাখে। সেই গুন্ডা ছিল 1 নম্বর ডাকাত এবং মানুষ। সে মানুষকে মারধর করে তাদের টাকা ছিনতাই করত এবং হত্যা করা ছিল তার একটি শখ। কোনোভাবে তাকে তার ঠিকানা বলার পরে সে তার দামি ঘড়ির সংগ্রহটি চুরি করতে তার বাড়িতে পৌঁছে, যেখানে সে ঘড়ি খুঁজে পায় না, তবে অস্ত্রে ভরা একটি বাক্স খুঁজে পায়, যা দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়। এদিকে মজা করে নিজের দিকে শখের বন্দুক থেকে গুলি করেন তিনি। সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। প্রায় 4-5 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে আসে, ততক্ষণে গুন্ডা তার বাড়িতে পৌঁছে গেছে। নিজের ঘরে তার চেহারার সদৃশ দেখতে পেয়ে তাকে মারতে যায়। কাম্পাগারের আত্মা তার দেহ ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়েছিল যখন সে গুন্ডাকে হত্যা করে অচেতন করে দিয়ে শপথ করেছিল। জ্ঞান ফিরলে গুন্ডাটিকে চেয়ারে বেঁধে রাখা হয়। কম্পাগার সে একটি মেয়ের ছদ্মবেশে তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার দামি ঘড়ির সংগ্রহ কোথায়, যেটিতে প্রথমে গুন্ডা কিছু বলতে না চাইলেও নিজের জীবন বাঁচাতে তাকে সব ছিটিয়ে দিতে হয়। ততক্ষণে তার আরো 2 জন সঙ্গী দরজার বাইরে চলে এসেছে, যাকে দেখে গুন্ডার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওরা দুজন কেন এসেছে। ওই গুন্ডা বলে দুজনেই তার সহযোগী রয়েছে এবং তারা কাউকে হত্যা করার চুক্তি পেয়েছে। অগ্রিম টাকা পাওয়ার জন্য যখন তাকে কোথাও যেতে হয়, তখন কাম্পোকার তাকে টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে, যার কাছে গুন্ডা বলে যে সে অগ্রিম $50,000 পাবে। এখন $50,000 নাম শুনলেই কাম্পোকারের মনটা ফুলে উঠতে শুরু করে, কারণ আজকের আগে এত টাকা সে কখনো দেখেনি। তার মনে একটা পরিকল্পনা চলছিল এবং আবার গুন্ডাকে শপথ করে, তাকে অজ্ঞান করে, নিজেকে গুন্ডা হিসাবে জাহির করে সে তাদের উভয়ের সাথে টাকা সংগ্রহের জন্য রওনা দেয়। দুজনেই তাকে শহরের সবচেয়ে ধনী মহিলা গ্রিনবেল্টে নিয়ে যায়। প্রকৃতপক্ষে গ্রিনবেল্টের চোখ একজন বৃদ্ধের সম্পত্তির দিকে রয়েছে, কিন্তু বৃদ্ধ তার সম্পত্তি বিক্রি করতে চান না, সেই কারণেই গ্রিনবেল্ট তাকে হত্যা করতে চায়। এখানে কিন্তু গ্রিনবেল্ট কম্পোকারকে $50,000 দেয় এবং বলে, এই নিন আপনার অগ্রিম এবং বাকি টাকা কাজ শেষ হওয়ার পর পাবেন। ব্যাস, সেখান থেকে টাকা নিয়ে কাম্পোকার গুন্ডার বাড়িতে পৌঁছানোর আগেই গুন্ডা নিজেকে মুক্ত করে ফেলেছিল। বাড়ির ভিতরে আসার সাথে সাথে সে কাম্পকারকে ধরে ফেলে এবং তার সাথে বচসা শুরু করে। কাম্পোকার একজন মহিলার ছদ্মবেশে এবং নিজের জীবন বাঁচাতে ছিলেন। উত্তেজনায় সে মাটিতে পা ঠুকছিল, যার ফলে তার পা থেকে উঁচু হিল উঠে আসে এবং সাথে সাথে সে তার আসল রূপে সেই গুন্ডাটির সামনে চলে আসে। এটা দেখে সেই গুন্ডার ধমক 464 হয়ে যায়। এরপর পুলিশ সদস্য একটি শক্ত লটকান্দি দিয়ে গুন্ডাটির ঘাড়ে আঘাত করে, এতে গুন্ডা ঘটনাস্থলেই মারা যায়। আজ আগে মশা মারা ছাড়াও কাউকে হত্যা করেনি, এজন্য সে খুব ঘাবড়ে যায় এবং সেখানে তার জুতা এবং টাকা রেখে সোজা থানায় যায় এবং তার অপরাধ স্বীকার করে। এমনকি পুলিশও এমন সাধু মানুষ আগে দেখেনি, যার কারণে পুলিশ তাকে গুন্ডার বাড়িতে নিয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত ওই বাড়িতে কোনো লাশ, জুতা, টাকা পয়সা এমনকি 1 ফোঁটা রক্তও ছিল না। এই কারণে পুলিশ তাকে পাগল মনে করে। তাকে কিছু মানসিক সিমে যোগ দিতে বলে সে সেখান থেকে চলে যায়। কম্পাগার যখন তার দোকানে পৌঁছালো, তখন ওই জুতা আর টাকা ভর্তি ব্যাগ তার দোকানে আগে থেকেই পড়েছিল, যা দেখে কম্পাগার খুব অবাক হয় যে সে এত কিছু কিভাবে এলো। তিনি এক ধরনের ভালো মানুষ ছিলেন, তাই তিনি ওই মহিলাকে টাকা দিয়ে টাকা ফেরত দেওয়ার কথা ভাবেন। সে ব্যাগটি নিয়ে যায় এবং মহিলাকে ফেরত দিতে চলে যায়। এদিকে তার বন্ধু অর্থাৎ নাপিত তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে দেয় যে তার টাকা ফেরত দেওয়া উচিত নয় এবং সে এটি নিজের জন্য ব্যয় করতে পারে। কাম্পকাওয়ার খুব বিরক্ত ছিল, তাই সে নাপিতকে ধাক্কা দিয়ে টাকা ফেরত দিতে বের হয়। এরপর তিনি তার ছদ্মবেশ পরিবর্তন করেন এবং সেই মহিলার কাছে পৌঁছান এবং তাকে তার টাকা ফেরত দেয় এবং তাকে বলে যে গুন্ডা তার জন্য কাজ করতে পারে না। সেই মহিলাটিও খুব খিটখিটে ছিল এবং সে কাম্পকারকে অপহরণ করতে শুরু করে এবং তাকে নিয়ে যায়। গাড়িতে কাম্পকার তার জুতা পরিবর্তন করে এবং একজন বৃদ্ধ লোকের জুতা পরে, যিনি দেখতে খুব জঘন্য ছিলেন।
এটা দেখে গাড়ির ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যায় এবং গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু এই দুর্ঘটনার কারণে কম্পাগারের কিছুই হয় না। পরের দিন কাম্পাগার যখন তার দোকানে কোকা কোলা পান করছিলেন, তখন তার চোখ পড়ে একটি মেয়ের দেওয়া পোস্টারের দিকে। আসলে মেয়েটি একজন বৃদ্ধকে বাঁচাতে চেয়েছিল, কারণ কিছু লোক সেই বৃদ্ধের সম্পত্তি দখল করতে চেয়েছিল। পোস্টার দেখে কম্পাগারের মনে পড়ে এই সেই বৃদ্ধ যাকে গ্রিন বেল্ট খুন করতে চায়। সে কারণেই সে একই দিনে মেয়েটির কাছে যায় এবং তাকে সবুজ বেল্টের সত্যতা জানায়, কিভাবে সে সেই বৃদ্ধকে হত্যা করে তার সম্পত্তি দখল করতে চায়। এরপরে তারা দুজনেই বৃদ্ধের কাছে যায় এবং তাকে জানায় যে তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে। একথা জানার পরও বৃদ্ধ তার সম্পত্তি বিক্রি করতে বা ছাড়তে রাজি ছিলেন না। তখনই খম্পগর তার মাথায় একটা আইডিয়া আসে এবং পরের দিন সে বৃদ্ধের জুতা পরে তার চেহারার মতো হয়ে যায়। এরপরে সে গ্রিন বেল্টকে তার কাছে ডাকে এবং তার সাথে একটি চুক্তি করে এবং $1000 বিনিময়ে তার সম্পূর্ণ সম্পত্তি তার কাছে বিক্রি করে। গ্রিন বেল্ট তাকে এখানে টাকা দেয়, কিন্তু পরের দিন সে তার সম্পত্তি গ্রিন বেল্টের বাড়িতে কম বেতনের গ্রিন বেল্টকে দিতে অস্বীকার করে। এখানে গ্রিন বেল্ট বৃদ্ধ অর্থাৎ কাম্পকারের উপর রেগে যায় এবং তাকে হত্যার হুমকি দেয়। ততক্ষণে আমরা দেখলাম কিছু সংবাদকর্মীও পেছনে থেকে এই সব লাইভ সম্প্রচার করছেন। তাই গ্রিন বেল্টের সত্যতা সবার সামনে বেরিয়ে আসে। ঠিক আছে, পরের দিন যখন কাম্পকার বারে বসেছিল, তখন সে তার কাছে না এসে তাকে স্যান্ডে তেলের চামচ দিয়েছিল। একই সাথে তিনি আরও বলেন যে আপনি এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হলে আপনার শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে। কম্পাগার এই কথা শুনে খুব অবাক হয়, কারণ সে এই কথা কাউকে জানায়নি। তারপর না কম্পাগারের কাছে তার বাস্তবতা প্রকাশ করে এবং বলে, ছেলে, তুমি ভাবছো আমি নাই হয়ে মানুষের চুলের কাজ করি, কিন্তু আপনি ভুল। আমিও মানুষকে বোকা বানিয়ে বলি যে তারা তাদের আসল রূপে ফিরে আসে। কাম্পকার দেখেন যে এটা আর কেউ নয়, তার বাবা, যে তার ছদ্মবেশে এত বছর ধরে লুকিয়েছিল। এখানে তিনি বলেছিলেন যে তিনি মানুষকে পাগল বানিয়ে তাদের কাছ থেকে প্রচুর সম্পদ লুট করেছেন। এই কারণে তিনি যদি তার আসল রূপে আসতেন তবে তার পক্ষে বেঁচে থাকা একেবারেই অসম্ভব ছিল। এরপর তিনি সেই জাদুকরী সেলাই মেশিনের কথা বলেন এবং বলেন যে সেই যন্ত্রটি তার পিতামহকে একজন দেবদূত দিয়েছিলেন। একই সময়ে তিনি কম্পাগারকে তার জুতার সংগ্রহও দেখান, যা সেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের ছিল। তার মানে জুতা পরিবর্তন করে তাকে শহরের যে কোনো ধনী ব্যক্তির মতো দেখা যেত। এখানে কাম্পগারকে তার বাবা তার বিলাসবহুল লিমুজিনে দেখতে পান। তিনি তাকে বসতে বলেন এবং তারপরে তাকে এবং বন্ধুদের সাথে শহরের চারপাশে ঘুরতে বের হন। এর সাথে এই সিনেমার গল্প শেষ হয়।